বৈচিত্র্যময় লক্ষ্য কি নমো তাচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজ অভিধর্ম চর্চার আলোকেই ব্রহ্মজাল সূত্র আলোচনা। মঙ্গল। কালকে আমরা কোন জায়গা পর্যন্ত আলোচনা করছিলাম? কালকে বানতে আমরা যে পৃথিবীর সৃষ্টি এবং মানুষের প্রথম যে উৎপন্ন হওয়ার যে মানে সাইকেল বা শুরু হওয়ার যে ইয়েটা, ওখান থেকে আমরা একটা আলোচনা হচ্ছে আর কি বানতে, ওইটা এখনো শেষ হয়নি। সৃষ্টির রহস্যের ক্ষেত্রেও বিভাজ্যবাদ তথা পাঠ্যাঞ্চক্র পাঠ্যানের অস্তিত্ব সম্পর্কে আপনাদের যখন বুঝবেন আপনারা, তখন বুঝবেন যে এটা কি প্রকারে হতে পারে, কেমনভাবে হতে পারে। সেটা নির্দিষ্ট কোনো একটি বা দুটি কারণে, 1 লক্ষ বা 2 লক্ষ কারণে, 1 কোটি বা 2 কোটি কারণে, 100 কোটি বা 200 কোটি কারণের উপরে নির্ভর করবে না। এটা বড়ই বৈচিত্র্যময়। আমি বুঝাতে পারছি মনে হয় নয়ন বাবু? আমরা মানে এত বেশি ডিপলি না গিয়ে আমরা একটু সংক্ষেপে মোটামুটি যাতে আমাদের একটা ধারণা থাকে যে পৃথিবী বা গ্রহ এই ডিপ কথাটা বুঝতে হবে এখন। এটা আমি শুধু একটা অ্যাঙ্গেল থেকে বলবো, বা বুদ্ধ আমাদেরকে একটু করে জানিয়েছেন, আমরা এটা নিয়ে মাথা ব্যথা না করার জন্য, আমাদের একটু করে জানিয়েছেন। এবং বুদ্ধ জানেন, বুদ্ধ বুঝেন, বুদ্ধ বুঝতে পেরেছেন যে পাঠ্যান যখন কেউ বুঝে যাবে একবার, তখন তাকে এটা নিয়ে আর এমনিতেই মাথা ব্যথা করবে না। এ নিয়ে আমি কি বুঝাতে চাইছি বুঝছো? উপাসক জ্ঞানশ্রী সিংহ, আমি কি বুঝাতে চাইছি বুঝছেন? কালকে আপনি ক্লাস করেন নাই। আপনার সাউন্ড বন্ধ। আমাদের এখানে ইলেকশন ছিল, ইলেকশনের খুব দৌড়াদৌড়ি চলছিল। কালকে রাত্রে অনেক রাত্র হয়ে গেছে আসতে আসতে। এর জন্য আর কি আমি বেশি গুরুত্ব দিয়ে এই ব্রহ্মজাল সূত্রটা আলোচনা করতেছি, যে ব্রহ্মজাল সূত্র এক অর্থে যদিও বা আমরা শুধু বুদ্ধকে চেনার জন্য এই কথা আমরা বলেছি, শুধু এই কথা না, পুরো সৃষ্টি রহস্য সহ এখানে আলোচনা করছি। আর সৃষ্টি রহস্য পুরো উঠে না আসলে এই ব্রহ্মজাল সূত্রের ব্যাপারগুলো চিন্তা করতে আমাদের কষ্ট হয়ে যাবে। এটাকে সহজ করার জন্য, বুঝতে সহজ হওয়ার জন্য আমরা আলোচনাটা অনেক দীর্ঘ এবং লম্বা করে করতেছি।
আমি কালকে যে পর্যন্ত বলেছিলাম পৃথিবীর সৃষ্টি হওয়ার পূর্বে হাজারো লক্ষ কোটি প্রক্রিয়ার মধ্যে একটি প্রক্রিয়ার কথা বলেছিলাম। একটি প্রক্রিয়া, সেটা কি? মহাশূন্যের অস্তিত্ব থেকে, মহাশূন্যের চারিধাতুর অস্তিত্ব থেকে যে কোনো একটা কারণে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে এই জলরাশিগুলো জমা হয়ে যায়। যে কোনো কারণে এটা জমা হতে পারে। এটা জমা হয়ে গেল। জমা হওয়ার পরের থেকে উপরের পৃষ্ঠে বা চারিপাশের মধ্যে আস্তে 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 বিভিন্ন জায়গা থেকে এসে অন্যান্য পদার্থ কণা লাগতে লাগতে কিছু কিছু জায়গাতে এটা এই পটভি আকার, যেটাকে আমরা এখন মাটি বলে ধরে নিচ্ছি, বা এরকম শক্ত একটা আবরণ হয়ে গেছে। এবং এটা এমন একটা আকার নিয়েছে কালের অবসাতে, কালের পক্ষান্তরে এখানে প্রাণী অস্তিত্ব টিকে থাকার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং ক্রমে এখানে মানুষের অবস্থিতিও হয়েছে। আর এই মানুষের অস্তিত্ব ও নানানভাবে হতে পারে, যেহেতু প্রাণীর অস্তিত্ব আমরা 4 প্রকারে খুঁজে পাচ্ছি। 4 প্রকারের মধ্যে 3 প্রকার তো তারপরও বোধগম্য, কিন্তু 1 প্রকার বেশি ডেঞ্জারাস, উপপাতিক। সেটা নয়নবাবু বুঝছেন না? এটা বেশি ডেঞ্জারাস না, উপপাতিক ব্যাপারটা? অবশ্যই, অবশ্যই। মানে আমি এই সৃষ্টিটা এভাবে যদি চিন্তা করি, আমরা ধরেন আপনি গামারি গাছ তো চিনেন আশা করি। আমাদের গামারি গাছের মধ্যে একটু বড় হওয়ার পরে দেখা যায় হঠাৎ করে অন্য একটা জাতের গাছ, যেটাকে আমরা ফরাল্ল বলি আর কি, হঠাৎ গামারি গাছে কিন্তু এই গাছের সৃষ্টি হয়, বুঝছেন? আবার আপনি যদি দেখেন আরো গ্রামের মধ্যে যদি দেখেন, গোবর, গরুর গোবর যখন গরু যখন পায়খানা করে বা সেটা মাঠে বা যে কোনো একটা জায়গায়, দেখবেন যে ওখান থেকে কিছুদিন পরে বা 2-1 দিন পরে বা 3-4 দিন পরে বা 1 সপ্তাহ পরে ওখান থেকে একটা গোমরা পোকার আবির্ভাব হয়। দেখেন, ও গরু কিন্তু করছে পায়খানা, ওই জায়গাটা যখন পরিবেশ পাইলো যে এই পোকার জন্ম হওয়ার জন্য, তখন তার কর্মবিধ অনুসারে সে কিন্তু ওখানে তার জন্মটা বা সৃষ্টিটা শুরু হয়ে গেল। তারপর আরেকটা জিনিস দেখেন, কোন একটা প্রাণী মারা গেল, হইতে পারে সেটা গরু, ছাগল, হাঁস, মুরগি, মানে কোন একটা প্রাণী। তো আমরা যখন ওই প্রাণীটা কোথাও একটা ফেলে রাখি, জঙ্গলে হোক বা কোন একটা সাইডে, 3-4 দিন পরে খুব দুর্গন্ধ হবে, এরপর থেকে ওখানে কিছু পোকার সৃষ্টি হয়। আমরা কিন্তু ওখানে কোনো পোকার বীজ বা কোনো পোকার বাবা মাকে ওখানে রাখি নাই যে ওখানে সৃষ্টি হবে। কিন্তু ওই পরিবেশ পাওয়ার কারণে ওই প্রকার আমাদের বৌদ্ধ ধর্ম মতে আর কি, আমাদের ধর্ম মতে আমরা যদি কর্মবীজ বা কর্মকে বিশ্বাস করি, কর্মফলকে, তাহলে তার কর্মবীজ তাকে ওইখানে উৎপন্ন হওয়ার জন্য কিন্তু সুযোগ করে দিয়েছে বা তাকে ওখানে সৃষ্টি করছে। তো সৃষ্টিটা আমরা এভাবে চিন্তা করলে আমার মনে হয় একটু সহজ হবে। আবার দেখেন, আপনি যেটা বললেন মহাশূন্যের মধ্যে চারি ধাতুর কারণে এই হঠাৎ করে ধরেন একটা পানির গোলক, ওই গোলকের মধ্যে আস্তে আস্তে একটা স্তর পড়লো ধুলোবালি, এনিওয়ান বা মাটির, তারপর ওখানে আস্তে আস্তে ওখানে বালি বা বিভিন্ন ধরনের মনুষ্য বসবাস করার জন্য বা কোনো প্রাণী বসবাস করার জন্য যে 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 উপাদানগুলো দরকার হয়, ওই উপাদানের আস্তে আস্তে সৃষ্টি হলো। তখন ওখানে আস্তে আস্তে আমাদের গতকালকে যে ভান্তে বললেন, আনন্দ ভান্তে, ওখানে বিভিন্ন ধরনের 4 প্রকারে বা 3 প্রকারে প্রাণীর উৎপত্তি হতে পারে। তাহলে মানে ওই একটা পরিবেশ যখন সৃষ্টি হবে চারিধাতুর কারণে, তখন আস্তে আস্তে আমাদের কর্মবীজ অনুসারে আমাদের কিন্তু ওখানে জন্ম হবে। এটাই হচ্ছে আমাদের মানে কর্ম এবং কর্মফলকে যদি আমরা বিশ্বাস করি এভাবেই। তো আমার মনে হয় এটা নিয়ে আর বেশি গেলে আমরা পুরোটাই ভুলে ফেলবো, কারণ আমরা তো কেউ মানে 3 জন্ম না, 1 জন্ম দেখার মতো আমাদের সেই ইয়া নাই। আমরা শুধু একটা ধারণা নিব যে এভাবে আমাদের সৃষ্টি হয়েছে বা হতে পারে, এই আর কি ভাবতে।
এখানে বান্ধে হুম, মনুষ্য জন্মটা তো এটা যদি আমরা চিন্তা করি তাহলে উপপাতিক ভাবেও তো হতে পারে না, এটা আমরা যদি অবশ্যই অন্ডজ বা এই উপপাতিক ভাবে হতে জরায়ুজ পারে, অবশ্যই উপপাতিক ভাবে হতে পারে, এবং কোনোটাতেই বুদ্ধ এরকমটা হবে না, এরকমটা কোনো ক্ষেত্রে কোনোভাবে বলেননি, নানান ভাবে হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে প্রথম সৃষ্টিটা মানব জন্মের, এটা যদি উপপাতিক ভাবে, কারণ আমরা তো 4 জন্মের কথা জানি, হুম। তো সেখান থেকে আমার কেন জানি মনে হয় এটা উপপাতিক ভাবে হবে। যে আপনিও বলেছেন না, যে যারা এই হ্যাঁ, ইয়া থেকে আসে, স্বর্গ থেকে বা এখন যেটা বলবো, এখন যেটা বলতেছি, এই দুইটা কথা আমি এখানে বলে ফেলছি, এবং বুদ্ধ এখানে একটি মাত্র কথা বলেছেন। তার মানে বুদ্ধ বলছেন না যে এটাই অন্তিম, এটাই শেষ, এটাই এরকমই হতে হবে, এরকম কথা কিন্তু আবার বুদ্ধ বলেননি। বুদ্ধ সেই সময় বিভাজ্যবাদ এই কথাটাকে সবসময় প্রাধান্য দিয়েছেন। আমি এই কথাটাই ভাঙাভাঙি করতে যাচ্ছি, এগুলো আমার সঙ্গে তর্ক না করলে এগুলো বাইর হবে না, এটা পরিষ্কার কথা। এগুলো তর্ক করতে হবে আমার সঙ্গে, তর্ক করলে বাইর হবে, নাইলে বাইর হবে না, এই বিষয়টা তার্কিক বিষয়। হ্যাঁ, এবং আমরা কিভাবে, বিজ্ঞান যেটাই করুক না কেন বৌদ্ধ ধর্মকে হারাতে পারে না, কেন হারাতে পারে না, কারণ কি? যেটাই বিজ্ঞান যতই যাক, যতই উপরে যাবে, ততই বৌদ্ধ ধর্ম আরো উৎকর্ষ হবে, আরো প্রকাশিত হবে, বিকশিত হবে, কিন্তু অন্যান্য ধর্ম অস্তিত্ব খুঁজে পাবে না। অন্যান্য আরো ধর্ম পৃথিবীতে আছে, এগুলো অস্তিত্ব খুঁজে পাবে না। আর বুদ্ধ ধর্ম তো প্রমাণ কথা বলে না, প্রমাণ আছে বুদ্ধ ধর্মে। উপাসক জ্ঞানেশ্বর সিংহ বুঝতে পারতেছেন কথাগুলো? কালকে ক্লাস করার নাই তো আপনি এগুলো বুঝতে পারতেছেন না, কালকে ক্লাস না করে মিস হয়ে মানে আলোচনা হয়েছিল আগেও, এই যে 4 ভাবে যে সৃষ্টির ব্যাপারটা আগেও আলোচনা হয়েছিল। না, এটা না, কালকে আমরা আরো বিশদ কিছু আলোচনা করেছিলাম। তা আমি চাচ্ছি যে নয়ন বাবু, এগুলোর মধ্যে আপনি আরো কিছু ইয়া করেন, আমাকে সহযোগিতা করেন এই বিষয়ে আরো বিশদ কিছু ভাবে জানার জন্য। আমি কালকে এবং এর আগে থেকে যেটা বলে আসতেছি, আমাদের পৃথিবীর রহস্য তথা এই মানব সৃষ্টির রহস্য, এটাই এক না, এটাই শেষ না, এরকম হতে হবে এরকম কোনো কথা না, আরো নানান প্রক্রিয়ায় নানান ভাবে এটা হতে পারে। কি জন্য আমি এটা দম করে বলতেছি একদম, কারণ আমরা পাঠ্যান সম্পর্কে আমাদের অভিজ্ঞতা মোটামুটি হয়েছে কি এনির হওয়ার কথা, ফ্রান্সের ক্লাস যেহেতু করা হয়েছে, হ্যাঁ, নয়ন বাবুও এটা পাঠ্যান সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনার আছে নাকি নাই? পাঠ্যান সম্পর্কে বলতে আমার ধারণা তো আমাকে একটু প্রত্যয় আর কি, প্রত্যয়। ও আচ্ছা আচ্ছা, প্রত্যয় বলতে প্রত্যয় হচ্ছে যে পাঠ্যান। ধারণা আছে। হ্যাঁ, আচ্ছা, তো প্রত্যয় এই সম্পর্কে পাঠ্যান ধারণা আছে। সম্পর্কে ধারণা থাকলে তিনি কোনোদিনও বলতে পারবেন না যে শুধু এই নিয়মেই পৃথিবী সৃষ্টি, এ কথা দম্ভ করে বলার কোনো উপায় নাই। মানুষ এই নিয়মেই সৃষ্টি, এটা বলার উপায় নাই। এটা প্রাণী এই নিয়মেই সৃষ্টি, এটা বলার উপায় নাই। কারণ এই প্রত্যয় সহযোগে বা পাঠানের সংযোজনের কারণে এটা একটু বেশি, এটা একটু কম হলে এটা আরেক রকম হয়ে গেছে, এটা একটু বেশি, এটা একটু এরকম আরেক রকম হয়ে গেছে। যেমন আমরা পৃথিবীতেও বুঝি, পৃথিবীতেও দেখি, পৃথিবীর এক এক জায়গাতে এক এক রকমের অনুভূতি, এক এক রকমের আবহাওয়া, এক এক রকমের বাতাস, এক এক রকমের আকাশের কালার আছে, এক এক রকমের সাগরের পানির কালার আছে, এগুলো নানান বৈচিত্র্যতায় ভরা আমাদের পৃথিবীও। এটা নানান কারণে নানান দিকের অবস্থা নানান রকম হয়ে গেছে। এবং এই যে ফলগুলো আছে, একই মাটিতে এক বৃহত্তর ব্যবধান নাই বা 4 আঙ্গুলেরও ব্যবধান নাই, সেখানে আপনি দুই রকম বীজ দিয়েছেন, ওই বীজগুলোর কারণে তার 2 রকম ফল, একটা টক, একটা তিতা, একটা মিষ্টি, হচ্ছে না এরকম? আর অথচ একই মাটিতে আমি লাগাইলাম জিনিসগুলো। তো এটা এটাই তো ব্যাপার। এখানে আমাদেরকে বুঝে নিতে হবে যে যদি একদম আপনি আদিতে চলে যান, যে পৃথিবীর মানে আমাদের মনুষ্য লোক বা এই পৃথিবীর সৃষ্টি কিভাবে হলো, তো এখানে গেলে আপনাকে মানে আমাদের ইয়াতে চলে যেতে হবে,
মানে কর্ম এবং কর্মবীজ বা আমরা যেটাকে বলি ওখানে চলে যেতে হবে আগে। ওখান থেকে আপনাকে নির্ধারণ করতে হবে যে মানে এরপরে সৃষ্টিটা। কারণ আমি বলি আমি আমার যেটা বুঝছি আর কি মানতে, আমি তো আসলে কনফার্ম না, তবে আমার একটা ধারণা হয়েছে এই পৃথিবী বা এই চক্রবাল এটা কল্পান্তর যাবত এগুলা মানে চলমান। তারপর আবার জন্ম, আমি যে কত জন্ম কোথায় জন্মগ্রহণ করেছি সেটা অনন্ত, এটা আমি জানি না। একমাত্র শেষ বলতে যারা অরহৎ হবেন তারাই বলতে পারবে যে আমার এটা শেষ। কিন্তু আমি বা আপনি আমরা কেউ এখানে বলতে পারবো না যে আমাদের কর্মবিদ শেষ বা আমার জন্ম আর পুনর্জন্ম হবে না। তো সেক্ষেত্রে যদি আমরা চিন্তা করি প্রত্যেকটা বুদ্ধের শাসন শেষ হওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু বুদ্ধশূন্য কল্প থাকবে, এর মধ্যে যথেষ্ট অরাজকতা থাকে। এরপরে আবার এটা বুদ্ধ বুদ্ধের আবির্ভাব হবে, আবার বুদ্ধ ধর্ম প্রচার করবে। তখন কিছু আহ যারা পারাবিবান তাদের জন্ম হবে, তারা আবার মুক্ত হবে। আবার এরকম এটা একটা জাস্ট চলমান প্রক্রিয়া। এখন আমি যদি চিন্তা করি যে তাহলে আমার শুরুটা কোত্থেকে, ওটা কিন্তু খুঁজে পাওয়া খুব কঠিন একটা বিষয় এবং অত্যন্ত কঠিন। এত কঠিন বিষয়, এটাতে যদি কেউ মনোনিবেশ করে তাহলে সে আর কোনো কিছু করতে পারবে না। ওই জায়গায় তার সবকিছু শেষ হবে। সে যে কুলেরই হোক, দেবকুল হোক, ব্রহ্মকুল হোক, সে বা মনুষ্যকুল হোক। তো এখানে আমাদের একটা বিষয় হচ্ছে এটা একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আমি অনেক আগে থেকে ঘূর্ণায়মান অবস্থায় সাধারণ একটা প্রাণী। তো এই প্রাণীকুল বা আমার যে সময় ওইটুকু চলমান থাকা অবস্থায় আমি যে কর্মগুলো করছি ওই কর্মবিধ অনুসারে ওই কর্মফল অনুসারে আমি এই বিভিন্ন কুলে জন্মগ্রহণ করতেছি, মরতেছি, বিভিন্ন ধরনের দুঃখ ভোগ করতেছি। তারপর মানে এরকম একটা মানে সাইকেলের মধ্যে আমার জীবনটা ঘুরতেছে, যেটা আপনি আমাদের পতিত্ব সমুৎপাত একটু করে চিন্তা করলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা একটা আমি ওটা আপনাদের অনেক তর্কের অবসান এক কথাতে দিয়েছি। সেটা মানে সব দিক বললেও আমরা রাজি, আমরা ঠিক আছি। ওটা না না এটা এরকম হয়নি, ওরকম হয়েছে যে এরকম 1 লক্ষ না 1 কোটি রকমের নিয়ম দিক পৃথিবী সৃষ্টির মানে কে কেন্দ্র করে অথবা মানুষ সৃষ্টিকে কেন্দ্র করে 1 লক্ষ 1 কোটি 1000 কোটি 2000 কোটি একদম মিলিয়ন বিলিয়ন যা ইচ্ছা নীতি প্রণয়ন করতে পারেন, করেন, কোনো অসুবিধা নাই, হতেই পারে এরকম মানুষ। কিন্তু এটাকে প্রধানত 4টি ভাগে বিভক্ত করেছেন বুদ্ধ ভগবান, 4টি ভাগে বিভক্ত করেছেন। এই 4টি ভাগের মধ্যে সমস্ত কিছু অ্যাড আছে। আমরা যেমন চিত্ত বলতেছি যে 89 প্রকার চিত্ত বলতেছি না, এগুলোকে কিন্তু আসলে কি 89 প্রকার চিত্ত না, চিত্ত অনন্ত, চিত্ত কোনো শেষ করে যাবে না, বিজ্ঞান অনন্ত। বুঝা গেছে? ঠিক একই রূপে যাই হোক, এখানে একটা বিষয় আমাদেরকে বুদ্ধ জানিয়েছেন, সেটা হচ্ছে যে পৃথিবী প্রথমত দীর্ঘকাল এভাবে পানি অবস্থায় থাকে। এই পানির মধ্যে নানান গ্রহকণাগুলো অনুকণাগুলো মিক্স হয়ে আস্তে আস্তে লাগতে এটা একটা পৃথিবীর আকার প্রাপ্ত হয়। কিছু কিছু জায়গাতে এভাবে মাটি হয়ে যায় এবং সেখানে আমরা বসবাস করতে শুরু করি, থাকতে শুরু করি। এটাই হচ্ছে যে মূল ব্যাপার। এখানের মধ্যে মানুষ প্রথম উপপাদিকভাবে হয় বলে বুদ্ধ আমাদেরকে যেটা একটা সাইড দেখিয়েছেন সেটা উপপাদিকভাবে হচ্ছে। ক্রমান্বয়ে উপপাদিক জন্ম শেষ হয়ে যায়, তখন আস্তে আস্তে করে যখন শেষ হয় তখন কিন্তু অনেক কিছুর এখানে পরিবর্তন চলে আসছে। নারী পুরুষের প্রমাণ হয়েছে, নারী পুরুষ হিসেবে চিহ্নিত হয়ে গেছে এবং ক্রমেই পোশাক আশাকের ব্যাপার এসছে এবং ঘর বাড়ির ব্যাপার আসছে। একসময় মানুষের ঘর বাড়িও ছিল না, তা ঘর বাড়ি বানাতোই না, হ্যাঁ, এবং খাবারের কোনো ব্যাপার ছিল না। এগুলো ক্রমান্বয়ে এসছে। যাই হোক, এগুলো আমরা আর একদিন সার সংগ্রহ করে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আবার জেনে নেব, ঠিক আছে? এটা নিয়ে আর দূরে থাক না। তো পূর্বান্ত কল্পিক, এই আমাদের পড়াটা এটাই ছিল না? হ্যাঁ, পূর্বান্ত কল্পিক। হ্যাঁ, মানে পূর্বটা কিরকম ছিল, কেমন ছিল, এটা একটা কল্পনা করে তিনি কল্পনা জগতের মধ্যে নানান কিছু কল্পনা করে তিনি বলে ফেলেন।
কল্পিক হ্যাঁ। মানে কল্পনা, ওনার কোনো সাধনা সিদ্ধ ব্যাপার নয়। আচ্ছা, সাধনা সিদ্ধ তিনি করেছেন, সাধনাও করেছেন, সাধনা করে ওই সাধনার্থে যা তিনি জেনেছেন, যা তিনি বুঝেছেন, সেটাতেও তিনি একদম প্রমাণিত করার মতো কোনো কিছু পান নাই। সেখানেও তিনি কল্পনা করেছেন এই জিনিসটাও এরকম হতে পারে। যেমন ঋষি আর কালাম রামপুত্র রুদ্রক, তারা এটা শেষ দেখেনি। এটা কাল্পনিকভাবে ধরে নিয়েছে, না এটা শেষ হবে না, এটা মৃত্যু। কারা এটা? আর কালাম রামপুত্র রুদ্রক, যারা বলছে যে সিদ্ধার্থকে এটা ব্রহ্মবলীন্য, এটা ব্রহ্ম নির্বাণ, এখানে মৃত্যু নাই। কিন্তু বোধিসত্ত্ব তাঁর পারমি বলে উনি এটার অন্ত দেখে ফেলেছেন, শেষ দেখে ফেলেছেন। কিন্তু ওনারা দেখেন নাই এটার আয়ুষ্কাল শেষ, তারা কোনো মতেও দেখতে পাচ্ছেন না। দেখতে না পাওয়ার কি কারণ ছিল? যে সেখানে ৮৪,০০০ কল্প, ৮৪,০০০ কল্প, এটা এক কল্প বা দুই কল্প না, ৮৪,০০০, ১,০০০ বা ২,০০০ না, ও মারে। তো এই ৮৪,০০০ কল্প নির্ণয় করা মতো ওইরকম শক্তি, ওইরকম গণন প্রক্রিয়া না থাকলে, আপনাকে যদি এখন ১০০ কোটি গন্তি দিয়ে আপনার কি অবস্থা হবে? ১০০ কোটি টাকা গন্তি দিলেও অবস্থা খারাপ হয়ে যাবে না? আপনি বুড়ো হয়ে যাবেন না? এগুলোকে ১ টাকা ১ টাকা যদি নোট থাকে, এগুলো গুনতে গুনতে অবস্থা খারাপ হয়ে যাবে। বুঝছেন? ঠিক এভাবে এই সন্ন্যাসীরাও এগুলো যখন গুনতে গেছে বা দেখতে গেছে, তারা পারতেছে না, ফেল হয়ে গেছে। কিন্তু এটা যদি মেধা অত্যন্ত শক্তিশালী হয়, বা এখন যেরকম টাকা গোনার মেশিন আছে, হ্যাঁ? ২-৪ দিনের মধ্যে আপনার পুরা সারা বাংলাদেশের টাকা সবগুলো গুনে ফেলতে পারবে। এরকম মেশিনও এখন আছে। আছে না, নাই? এখানে মানে আমাদের বোধিসত্ত্ব যখন মানে একদম ব্রহ্ম লোক পর্যন্ত উনি উত্তীর্ণ হয়েছিলেন আর কি, মানে ধ্যানের মধ্যে। তো ওনার ওখানে যেটা প্রশ্ন, আমি যেটা জানি, কতটুকু সত্যতা আমি জানি না, প্রশ্ন করছিল যে মানে গুরু আর কোনো এর চেয়ে আর কোনো কিছু আছে কিনা। তো ওনারা তো ওখানে বলছে না, এই পর্যন্ত আমাদের এখানে শিক্ষা। তো না, এটার মধ্যে আমি হব না, আমি আর এর উপর আর কিনা দেখতে হবে। ওইটার পরেই তো উনি আপনার যে বুদ্ধত্ব লাভের জন্য চেষ্টা করছেন। সেটাই আর কি কথা। হ্যাঁ, এটাই। এটা যেহেতু হচ্ছে উনি যে, ওখানে এটা ওইটার শেষ বোধিসত্ত্বের পর্যন্ত টার্গেট হচ্ছে যে, ওই গুরু জানে না, হ্যাঁ? মানে ওই যার যার কাছে উনি শেষ পর্যন্ত ধ্যান করছে, ধ্যান শিক্ষা নিচ্ছেন, হ্যাঁ। উনি তো এটা শেষ আর দেখেন নাই বা জানেন না, এই না, জন্য বলছে এটাই শেষ। না দেখেছেন, ওনারা না দেখেও কাল্পনিকভাবে একটা বিষয় সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এটা কাল্পনিকভাবে উনি এটা শেষ দেখতেছেন না, এবং ধরে নিয়েছেন, কল্পনা করে নিয়েছেন যে এটাই এটাতে শেষ নাই, শেষ নাই। মানে এটাতে মৃত্যু নাই। কিন্তু বোধিসত্ত্ব এটা মেনে নিতে পারেন নাই। এটার অন্ত না দেখে বা শেষ না দেখে মেনে নিতে পারেন নাই। তবে এটার শেষ সচরাচর কোনো মানুষ দেখে না। বোধিসত্ত্ব এটার শেষ দেখে গিয়েছিলেন। এই হচ্ছে যে ওনাদের সঙ্গে এবং বোধিসত্ত্বের সঙ্গে তফাৎ। কেন দেখেছেন শেষ? সেটার উত্তর হচ্ছে যে তিনি দশপারমী, দশোপপারমী, দশপরমাত্ম পারমীর শক্তি বলে তিনি এটা দেখেছেন, দেখতে সক্ষম হয়েছেন। এটা হচ্ছে এখানে কথা। হ্যাঁ, বুঝছেন? এই জায়গায় আসছে এখন। হ্যাঁ। এই পূর্ব এবং অন্ত নিয়ে নানান কিছু মতবাদকে ভিত্তি করে, নানান কিছু ব্যাপারকে ভিত্তি করে একটা কাল্পনিক ব্যাখ্যা তিনি জুড়ে দেন। কিছু দেখেছেন, কিছু দেখেন নাই। কিছু সত্য আছে, কিছু অসত্য আছে। একটা সমাধানে পৌঁছার জন্য পূর্ব মানে শুরু, অন্ত মানে শেষ। পূর্ব অন্ত কল্পিক, কল্পনা করা। এগুলো কল্পনার মাধ্যমে একটা সমাধান দেন। কিন্তু বুদ্ধেরটা কোনো কল্পনার মধ্যে সমাধান কোনোটাই এরকম নাই। আমরা এটা কোনোটাই পাবো না আমরা। সবকিছু প্রমাণিত করেই আমরা পাবো। বুঝছেন? এইটা হচ্ছে যে আমি এই নামটা বলতে গিয়ে এটা বললাম। আরো অনেকগুলো কথা আছে। এগুলো তর্ক না করলে বের হবে না। কালকে তর্ক করছিলেন। এজন্য অনেকগুলো কথা বের হতে চাইছিল। কিন্তু সময় শেষ হয়ে গেছে, আমরা আর বলতে পারি নাই। হুম? তারপরে মূল রহস্য হচ্ছে যে এখানে আপনি এভোলিউশন যেটা আমাদেরকে কালকে আনন্দরত্ন ভিক্ষু বলেছিল, আজকে তো নাই ও না? হ্যাঁ,
প্রত্যেকদিন ক্লাস না করলে এগুলো বুঝবে না। হয়তো আনন্দ আসছে তো? নামটা বন্ধ না। হ্যাঁ, মঙ্গলক তুমি কথা এখানে বলতে মানুষ শোনা যায়। তুমি তো অবশ্যই ইয়াতে থাকবে, ভিডিও কলিং এ থাকবে তো। উম, না, এখানে একটু পরিস্থিতি ইয়ে আছে, তো তারপরে আমি জয়েন হয়েছি মানতে বের ও, করে। তো আহ, আমাদের এই আজকের আলোচনার প্রথম কথাগুলো কি বুঝতে পেরেছো? হ্যাঁ, কালকে যেখান থেকে মানে জিনিসটা ইয়ে হয়েছে, পূর্বান্ত গল্প সম্পর্কে বলেছিলেন। পূর্বান্ত গল্প সম্পর্কে বলেছি এবং তোমার কথার আহ, বিরুদ্ধ করে বলছি না, আবার সপক্ষেও বলছি না, এই কথা কি তুমি বুঝতে পেরেছো? কালকে অবশ্য কথাটা শেষ হয়নি, ওখানের মধ্যে যেহেতু সময় শেষ, আমিও তো শেষ করতে পারিনি। হ্যাঁ, বাকিটা কন্টিনিউ যেহেতু ছিল ওখানেও, হ্যাঁ, ওখানের মধ্যে শেষ নয়, ওটার মধ্যে ছিল যেহেতু ওখানে আর কন্টিনিউ তো করা যায়নি, যার কারণে ওটা আমার অসমর্থ রয়ে গেছিল বিষয়টা। ও, তোমার সমাপ্তটা আমি বলি। তোমার সমাপ্তটা হচ্ছে যে এটা আহ, এই এই প্রক্রিয়াতেও নানান কিছু নানানভাবে নানান প্রাণের সঞ্চার হতে পারে। এটা আমি ক্লাসের মধ্যে অন্য ফল দিয়ে এসব যদিও আমি বুঝিয়েছিলাম। যেমন আমাদের ফ্রান্সের মধ্যে এমন এমন সবজি দেখি, এমন এমন ফুলকপি কতগুলো দেখি যে এখানে পুরো মন্দিরের মতো চূড়া উঠে গেছে। ফুলকপি ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা পাটের মধ্যে আলাদা আলাদা করে মন্দির মন্দির উঠে গেছে। তা আমি চিন্তা করলাম এগুলো এরকম কেমনে বানাইছে তারা। এগুলো তারা প্রক্রিয়াধীন করে বিভিন্ন অন্যান্য সবজির সঙ্গে যুক্ত করে করে তারা এই সবজিগুলো বানিয়ে ফেলে। হ্যাঁ, তারপরে বিভিন্ন ফলকে বিভিন্ন আকার দিয়ে ফেলেছে বিভিন্ন ভাবে। আমাদের দেশের মধ্যে এখন অনেকগুলো বড়ই আছে যে একদম ছোট ছোট ইয়ার মধ্যে ছোট ছোট গাছের মধ্যে বড় ধরতেছে প্রচুর। দেখেছেন আপনারাও নিশ্চয়ই। হ্যাঁ, এগুলোকে কলম বলতেছি আমরা। বা আমের স্বাদ আরেকটা রকমের হয়ে গেছে। তারপরে অন্য ২ টা ফলের মিশ্রণে এটা হয়ে গেছে। এটা আগে ১ম এ গাছকে জোড়া লাগাই দিয়েছে। এখন গাছে জোড়া লাগাচ্ছে না। ডাইরেক্ট বিচি খুলে বিচি থেকে ওই নির্যাস নিয়ে ২ রকমের বিচি, ৩ রকমের বিচি মিক্স করে একটা গাছ বানাচ্ছে। বুঝতে পারছেন কথাটা? ২ রকম, ৩ রকম, ৪ রকম বিচি নিয়েও একটা গাছ বানাচ্ছে। কি গাছ হয়? গাছ থেকে কি ফল ধরে? এটা করতেছে। কতগুলো বিষয় আছে ৬ মাসে ফল ধরে যায়। কেন ৬ মাসে ফল ধরে? এগুলো আবিষ্কার করতে করতে ওই বিষয় এখানে মিক্স করে এখানে যুক্ত করে তাড়াতাড়ি ফলন্তের ব্যবস্থা করে ফেলে। এরকমও আছে। এবং কেন কোন দেশ আছে যে সারা ১২ মাস কোন গাছ ফল আছে না সারা ১২ মাস ধরতে থাকে? দেখেছেন আপনারা? শুনেছেন? ১২ মাসি ফল, এদিকে ফুল, হ্যাঁ এদিকে হ্যাঁ ফল, বলতে এখন এদিকে এখন এখন যে আমের চারাগুলো বের হচ্ছে আপনার, ওগুলো হচ্ছে আপনার সারা বছর ফল থাকবে আম এই গাছে। সমস্ত বিষয়ের একদম খুব গোড়ালি থেকে বিজ্ঞানীরা গবেষণা করতে এগুলোর বিষয়গুলো যেই কারণে এগুলো হচ্ছে সেই কারণগুলো অন্য কোনো ফলের মধ্যে তারা এড করার চেষ্টা করতেছে এবং কিছু বিষয়ে তারা সাকসেস হয়েছে, করতেছে। কিন্তু সেই জায়গাতেও বুদ্ধ অনড়। বুদ্ধ বলছে হ্যাঁ, এটা হতে পারে, এরকম হতে পারে। এটা আপনারা আরো পরিষ্কার করে বুঝে যাবেন কখন? যখন পাঠ্যান পড়বেন। পাঠ্যান পড়লে তখনই বুঝে যাবেন যে এটার কারণ একটা না, বহু কারণ আছে। বহু কারণে বহু রকমে এরকম হয়ে যেতে পারে। নানান প্রক্রিয়া হয়ে যেতে পারে। এই মানুষের জন্ম যদিবা বলে যে কি হ্যাঁ, ক্রমান্বয়ে মানুষগুলো আস্তে করে বাঁদর থেকে মানুষ হয়েছে, এটা বললেও আপনাদের কোনো রাগান্বিত হওয়ার কোনো কারণ নাই। আবার ওটাও যদি বলে যে কি ক্রমান্বয়ে ব্রহ্মার মতো ছিল, ব্রহ্মা থেকে ক্রমান্বয়ে আস্তে দেবলোক থেকে আস্তে মানুষ ১০০ আমরা ইতিহাস দেখতেছি যে বিশাল লম্বা লম্বা মানুষ এবং পিরামিডের যে গবেষণাগুলোতে আসছে মাঝে মধ্যে এগুলো তখন এত শক্তিশালী যন্ত্রপাতি এগুলো ছিল না। আলগানির ব্যবস্থা ছিল না। এগুলো মানুষের হাত দিয়ে আলগানিছে। আচ্ছা ২০০ জন মানুষ আলগাইলেও যায় আরকি। কিন্তু আলগানি ২০০ জন মানুষও যদি আলগায়, কিরকম শক্তিশালী সে মানুষগুলো ছিল? আগের সে মানুষের কঙ্কালগুলো দেখে তারা চিন্তা করে। হ্যাঁ, এতশো বছর আগের মানুষ যদি এরকম লম্বা লম্বা হয়, তাহলে এর আরো ৩০০ বছর আগে, আরো ৪০০ বছর আগের মানুষ কিরকম লম্বা ছিল? আরো ২০০০ বছর আগের মানুষ কিরকম লম্বা ছিল? ৫০০০ বছর মানুষ আগে লম্বা কিরকম ছিল? এরকম একটা গবেষণাও বিজ্ঞানরা করে। এদিকে বাঁদর থেকে যেটা করেছে সেটাও করেছে। আমাদের আবার ওদিকে বিশাল একদম লম্বা লম্বা মানুষের থেকে আবার এই পর্যন্ত ছোট ছোট মানুষ হয়েছে, এটাও গবেষণা করে। এবং আমাদের ফ্রান্সের মধ্যে কিছু এরকম ব্যাপার এখনো রয়েছে। সেটা হচ্ছে যে আ বিভিন্ন দেশ থেকে একদম লম্বা লম্বা মানুষগুলো আছে। এদের সঙ্গে এখানকার মানুষের সঙ্গে
সংমিশ্রণ হয়ে যে যেই প্রজন্মের সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, তাদের মধ্যে একটা আলাদা বৈচিত্র্যতা দেখা যাচ্ছে। শারীরিক গঠন হতে শুরু করে চেহারা সৌন্দর্য আরেক রকম হয়ে যাচ্ছে। সবকিছু মিলেমিশে অন্যরকম একটা ব্যাপার তৈরি হচ্ছে। তো এটা দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে এটা কোনো একটি কারণে বা দুটি কারণে এরকম বিষয়টা হয় না। বহু কারণে বহুভাবে এরকম হয়ে যেতে পারে। এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম, প্রাকৃতিক কারণে প্রাকৃতিকভাবে নানান কিছু নানান রকম হয়ে যেতে পারে। আনন্দ বুঝতে পেরেছো কি? হ্যাঁ বলতে উপাসক নয়ন বাবু, আমি এই পর্যন্ত কি অন্তত মানতে শেষ করতে পেরেছি, বুঝাইতে পেরেছি? যারা বুঝতে মানতে পারতেছেন না তারা এত বেশি মাথা ঝোল করে লাভ নাই। এটা যারা ওই তার্কিক বা ওই ওই জন্য এগুলো বলতেছি মানতে, নিয়ে কারণ যাদের ওনারা যদি ওই বিজ্ঞান, প্রত্যয় সংগ্রহটা না পড়ে হ্যাঁ তাহলে এগুলো এত বেশি মাথায় ঢুকবেও না, হ্যাঁ, হিজিবিজি বিজ্ঞান লাগবে আর কি। যাদেরকে মানে মাথা খেয়ে বসে রয়েছে, বিজ্ঞান যাদেরকে গ্রাস করে বসে রয়েছে, যারা একদম এভাবে বিজ্ঞান কেন্দ্রিক হয়ে গেছে, তাদের জন্যই এই কথাগুলো আমি বলছি। আগে কিন্তু এরকম করে আমরা বলতাম না। আমরা যখন একদম ছোটবেলাতে এগুলো যখন দেশনা করতাম, তখন শুধু একটা বললেই এরা শান্তি হয়ে যেত, ও এদ্দুর ঠিক আছে। কিন্তু এখন কালের পর্যায়ে আমাদের সবকিছু মিলেমিশে এই গবেষণাগুলো না বললে এখানকার ছেলেরাও বুঝবে না। এখানে যে ছেলেগুলো আছে খুব মারাত্মক, মারাত্মক প্রশ্ন করে যে এগুলো এদেরকে এভাবে দেওয়া সম্ভব না। এবং এই আমি মনে করি মা প্রত্যয় জ্ঞান বা পাঠ্যানের জ্ঞান না থাকলে এখনকার বাচ্চাদের সঙ্গে কথা বলাও বড় মুশকিল। মানে যে ভান্তেদের কাছে প্রত্যয় জ্ঞান বা পাঠ্যান জ্ঞান থাকবে না, তারা এখনকার বিজ্ঞান ভিত্তিক বাচ্চাদের সঙ্গে কথাও বলতে পারবে না যে। কথা বললেও কিছুক্ষণ পরে ভান্তে চুপ হয়ে বসে যাবে। এর আর উত্তর দিতে পারবে না। একটা পর্যায়ে গিয়ে চুপ হয়ে যেতে বাধ্য। হুম? তো যাই হোক আপনারা আমি আশা করছি যে আপনারা এটা তর্কের মাধ্যমে, মানে তর্ক বলতে সুতর্ক আরকি, কুতর্ক না, জানার জন্য, বুঝার জন্য তর্ক। এবং আপনার সন্দেহ ভঞ্জন করার জন্য তর্ক এটা। আ তাহলে এইবারে আমরা একটু করে বইয়ে কি আছে আবার পড়ি না? এটা আমি আরো ৩-৪ দিন বলে ইয়া করব বলছিলাম। তবে এটা আপনাদের তর্ক ছাড়া আমি এভাবে এটা আলোচনা করতেও পারব না। আপনাদের তর্ক আসলেই আমি আলোচনা করতে পারবো। অন্যথায় নয়। মানতে লেখনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এটা হচ্ছে কার্যকারণ নীতি। একটার ঘর্ষণে আরেকটা, আরেকটার ঘর্ষণে আরেকটা, বা আরেকটার টাচে আরেকটা, এই যে ঘটনাগুলো হচ্ছে সেটা একটা বড় ব্যাপার। মানে মানে একদম সাধারণ ভাবে একটা সাধারণ মানুষকে বুঝাতে হলে দুটো মানে দেয়াশলাই এবং কাঠিকে যখন ঘর্ষণ করা হয় ৩ নম্বর আগুনটা বেরিয়ে আসছে, তো ওকে বুঝাতে গেলে এরকম মানে বুঝাতে হবে যে এইভাবে যে আগুনটা কোথা থেকে আসলো, যে না কোনো কেউ বানিয়ে দিয়েছে, যে না এটার একটা কার্যকারণ নীতি, যে ওইটার ঘর্ষণে ওইটা ৩ নম্বর যেটা সৃষ্টি হয়েছে এটা একটা কার্যকারণ নীতি, এটার ঘর্ষণে এটা, এটার সহযোগী এটা। তো সব থেকে মানে সৃষ্টির সব থেকে বড় ব্যাপার যেটা কার্যকারণ নীতি, মানে এটা একটা সব থেকে বড় পয়েন্ট এখানে যেটা মানে বলা হয়নি এখন পর্যন্ত কার্যকারণ নীতিটা নিয়ে। এটাই পাঠ্যান। আমি এতক্ষণ পাঠ্যান বলতেছি যে এটাই। বুঝছেন? প্রত্যয় আর কি দাদা। এটাই বলতে চাচ্ছি আরকি। প্রত্যয় প্রত্যয় বা পাঠ্যান বা মানে প্রত্যয় বলে মানে আমি পাঠটানেও যাচ্ছি না, পাঠটানটাও ধরুন যে পড়েনি সে পাঠটানও বুঝবে না। তো আমি একদম সাধারণ ভাবে বলছি যে একটার কারণে আরেকটা। তো পাঠটান তো ঠিক আছে, বুদ্ধ মানে ওইটা আগেও আমরা পড়েছি, মানে অভিধর্মতে পাঠটান পড়েছি, মানে যতটুকু প্রত্যয়টা আমরা দেখেছি। তো মানে সাধারণ ভাবে আপনি বুঝাতে গেলে কেউকে যদি মানে কোনো সময় পাঠটান শব্দও শুনেনি, তো ওকে বুঝাতে গেলে ওইটাই বুঝাতে হবে যে একটার কারণে আরেকটা হচ্ছে, একটার কারণে আরেকটা হচ্ছে। তো সব থেকে ওইটাই মানে কার্যকারণ নীতি, ওইটা একটা মানে বড় ব্যাপার আর কি। হ্যাঁ, ওইটাই আমি বলতে চাইছি যে আমি পাঠটানও কার্যকারণ নীতি। এখানে তো আমাদের সমস্যা। কার্যকারণটাই আমরা পাঠ্যানটাই কার্যকারণ নীতি। এটা শুরু করতে গিয়ে আপনি ধরেন হ্যাঁ দেখালাই ধরলেন, আপনি ভারত থেকে শুরু হলো, ভারতের সৃষ্টি কিভাবে হলো, ঠিক আছে, এবার ওখানে চলে যান। আচ্ছা, বারুদ যে কাঠির মধ্যে মরাই দিল, ওই কাঠের কোত্থেকে সৃষ্টি হলো,
এভাবে শেষ করতে গিয়ে যাইতে যাইতে ওই যে বানতে আমাদের গতকালকে যেটা বললো, এটা মহাশূন্য থেকে এই চারটি ধাতু এখানে অবস্থান করে। ওই যে ধাতু যখন নেতৃত্ব দিচ্ছে তখন ওই জিনিসের সৃষ্টিটা হচ্ছে, হুম ওই জিনিসটার উপর সেটাই ভিত্তি করে সেটাই মানে আমাদেরকে actually জিনিসটা ওইটাই, আমরা সবাই বুঝে নিয়েছি, সবাই সবটা জানি। কথা হচ্ছে আমরা মানে বিভিন্ন ভাবে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছি, মানে জিনিসটা একটাই, আমরা বুঝে নিয়েছি, যার যেভাবে বুঝে নিয়েছে আর কি। হুম। তো সেটাই আর কি, আর কিছু আমরা সবাই বুঝি, কিন্তু যে যার যেভাবে বুঝে নিয়েছে। এবার এবার আমরা আরেকটা বিষয় কালকে উঠে আসছে, সেটা যেটা আপনাদের সকলের কৌতূহল, সেটা হচ্ছে যে এই প্রাণের অস্তিত্ব কিভাবে আসলো, আমার প্রথম সৃষ্টি কিভাবে হলো, এটা নিয়েও আপনারা কালকে একটু করে তর্ক করতে চাইছিলেন। হ্যাঁ, এটা নিয়ে একটু আলোচনা করে ফেলেন। এটাও তাহলে বিজ্ঞানের মতো আর কি, কারণ নীতি। সেটাই বলতে প্রাণের ব্যাপারটা প্রাণের ব্যাপারটা এরকম কি মানে আমাদের আনন্দবাজার যেটা হচ্ছে যে evolution যেটা মহাপুর। দিচ্ছে, এই evolution এটা কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য। এই কারণে গ্রহণযোগ্য, হ্যাঁ, এটা গ্রহণযোগ্য, ধরেন সেটা আমি আমি যদি আবার মানলাম, ঠিক আছে, কিন্তু সেখানে যে প্রাণতন্ত্র থেকে বানতে আসলো, বা আমরা যে চিত্তের যে ব্যাপারটা বললাম, ওটা কোত্থেকে আসলো, এটা বানতে বলো। এইখানে যেটা আমি কালকে দিয়েছিলাম মানে সংক্ষেপে, মানে হয়তো কিছু তো বোঝানোর ইয়ে নেই, যে ইভলিউশন আমাদের টিটু বাবু, এটা যেহেতু উনি টিচার, উনিও সেটা অবগত আছে, ওনারও সেটা কিন্তু ক্লিয়ার তো প্রয়োজন নেই। তো আমরা সবাই মানে এটা যেকোনো এটা পেজে গেলে সেটা বুঝে যেতে পারবো। এটা খুব বিশেষজ্ঞরা সুন্দরভাবে নিখুঁতভাবে সেটাকে বুঝিয়ে তোলে। এইখানের মধ্যে প্রথম যে অস্তিত্বটা পানির মধ্যে, ওটাও আগুন পানি মাটি বাতাস দ্বারাই ওই পানির অস্তিত্ব তখন ঘটেছিল। এটা হয়তো ওই যে মানে যেটা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বছর আগেই ঘটেছে, তো ওটাও আগুন পানি মাটি বাতাসে লেগেছে ওই পানিটার উৎপত্তি হতে, ওই জলের মধ্যে যেটা। কারণ এই পৃথিবী যেটা বর্তমানে আমরা পৃথিবী বলে যেটা মানে ইয়ে করি, ওটা সূর্যেরই টুকরো, যেটা আমরা বিগ ব্যাং থিওরি পড়লে ওটা বোঝা যেতে পারে যে এগুলো টুকরো সরে যেটা গিয়েছিল, এবং ওটা ঠান্ডা হতেও অনেক বছর লেগেছে। ওই ঠান্ডা হয়ে ওটার মধ্যে সুন্দর আবার পানি হওয়া, ওইগুলোর একটা মানে কার্য পরিস্থিতি অনুসারে সেটা হয়েছে, এটা হতেও কোটি 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 বছর লেগেছে। এবার করে করে প্রথম যে পানির সূচনা, ওটাও ওই আগুন পানি মাটি বাতাস একত্র সমন্বয়ে হয়েছে। তবে উৎপন্নটা পানির মধ্যে হয়েছে, ঠিক আছে, কারণ পানির দ্বারা পুরোটা আবৃত ছিল যেহেতু, এবং কোথাও চান্স নেই আর হওয়ার, মাটিও তো এরকম নেই যে মাটির মধ্যে উৎপন্ন হওয়ার মতো সুযোগ নেই। পানির মধ্যে যে শৈবাল জাতীয় যে ইয়া ছিল, ওটার থেকে আস্তে 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 ভাইরাস যেরকম জন্মায় ওরকম ভাবে উৎপন্ন হয়েছিল। তবে ওটারও জন্মাইতে আগুন পানি মাটি বাতাস চারটাই ধাতু লেগেছে। হ্যাঁ, তো ওইটা হচ্ছে মানে বিজ্ঞানের থিওরি অনুসারে আমরা ওই জিনিসটা এখানের মধ্যে প্রমাণ পাই। তবে এটা এখানে মধ্যে সূচনা কি করে আসছে, ওই পানির উদ্ভব কিভাবে আসছে, সেটা ওই বিশেষ করে অভিধর্ম না করলেও না বলে এটা বুঝতে পারবো না আমরা। কারণ ওখানে মধ্যে পানি উৎপন্ন হতেও এর যে পিছনে ঘুরে ফিরে যে আমাদের পাঠ্যান, আমাদের হেতু তথ্যের মধ্যে ওটাও আমাদের যেতেই হবে, কাজ করতে হবে। তবেই আমি সেটা বুঝতে পারবো যে পৃথিবীতে পানি মানে এই 31 লোকের মধ্যে উৎপন্ন হওয়াটার পিছনে আমাদের কি কার্যকারণ ভূমিকা রাখে। যেমন মর্ত্যলোকের মধ্যে এভাবে উৎপন্ন হয়েছে এভলিউশনের মাধ্যমে যেটা পেয়ে যায়। আমরা তো আর স্বর্গলোকে এভলিউশন পাচ্ছি না, আমরা তো আর ব্রহ্মলোকে এভলিউশন পাচ্ছি না, যেহেতু ওটা আমাদের যে মাংস চক্ষুর দ্বারা আমাদের কারোর দেখার ক্ষমতা নেই। তবে মাংস চক্ষুর দ্বারা যেটা ক্ষমতা, এটা হচ্ছে এই ইহজীবনের এই মর্ত্যলোকের পরিস্থিতি গুলো। তো এটা সম্পর্কেই মানে চিন্তা করতে পারবো যে আমরা, আর বাকিটা যদি এর বাইরে চিন্তা করতে হয়, এটা একমাত্র ওই ধর্ম পড়লে আমরা মাংস চক্ষুর দ্বারা যেটা চিন্তা করতে পারবো দেখতে পারবো সেটা ওই তখন চিন্তা করতে পারবো। তো বিশেষ করে বান্ধে চাহিদা তো প্রয়োজন তখনও হয়েছিল ওই প্রথম পানির অস্তিত্ব ঘটতে। হ্যাঁ, তো এটা অবশ্য ওইটার দ্বারা একদম বুদ্ধের ইয়ে মতোই হচ্ছে। তো এটা বুদ্ধের আগেও তো ঘটতো, বুদ্ধ শুধু সেগুলোকে খোঁজ করে মানে সেটাকে নিজে থেকে বুঝে নিয়েছে, যে নিজে থেকে বুদ্ধ সেটাকে সন্ধান করেছে যে এগুলো তো বুদ্ধ উৎপন্ন হয়েছে বলে তখন যেগুলো বেরোচ্ছে না, এগুলো তো পূর্বের থেকে চলছিল এইগুলো নিয়মগুলো। বুদ্ধ শুধু শুধু সেগুলোকে খুঁজে বের করে সেটাকে নিজে প্রথমে ইয়ে করেছে, নিজে সেই জ্ঞান দ্বারা নিজে জ্ঞানী হয়েছে, তখন অপরকে সেটা বিতরণ করেছে। তো এটা ওই ইভলিউশনটা মানে এরকম আর কি পরিচয়। হ্যাঁ হ্যাঁ বানতে, এখানে আমি একটা কথাটা যোগ করি, এটা হচ্ছে আমি তো একটু আগে বললাম যে এটা একটা সাইকেল। নয়ন বাবু জানে এটা, বানতে নয়ন বাবু বলুক। হ্যাঁ, মানে কিভাবে এটা সৃষ্টি, এই প্রাণ কোত্থেকে আসলো, বা আমাদের এটা কোত্থেকে এই সার্কেলটা পুরো শুরু হয়। শুধু এই চারটাই যে একটা জীবনী শক্তি তৈরি করতে পারে না,
অন্য কোনো কারণও যে আছে এই কারণটা অবশ্যই আমাদের নয়নবাবু জানে। নয়নবাবু বলেন। বলতে এখানে আমাদের বান্ধে যেটা বললো যে এভলিউশনের বিষয়টা, মানে প্রাণী থেকে আমাদের মানে বিভিন্ন জীবাণু সৃষ্টি বা বিভিন্ন প্রাণীর উৎপত্তি হচ্ছে এখানে, ওখান থেকে, এটা ঠিক আছে। তবে এখানে আপনি শুধু আমাদেরকে এটা বোঝার জন্য একটা বৃত্তি লাগবে, সেটা হচ্ছে আমার কর্মবৃত্তিটা। গুড। মানে আপনার ভিতরে এইটুকু জানা থাকতে হবে যে হ্যাঁ, আমার কর্মবিদ অনুসারে কিন্তু আমার সৃষ্টি হবে। যেহেতু আমরা সৃষ্টিকর্তা বিশ্বাস করি না, সেই জন্য আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তা যাই হোক, হিসেবে কর্মবিদ্যায় আমাদের নয়নবাবু বৃত্তি যথাযথ রাখলে এছাড়া কালকে আমি একটা উদাহরণ দিয়ে কথাটা বলেছিলাম, এই আমাদের মানে মিলিন্দা যেটা নাগসমান থেকে জিজ্ঞেস করেছিল ওই সম্পর্কে, মানে উৎপন্ন হওয়া সম্পর্কে। আমরা যখন মৃত্যুবরণ করি, আমাদের কি দেহটা মৃত্যুবরণ করে, আত্মাটা কি মৃত্যুবরণ করে না, এটা সম্পর্কে যখন রাজা মিলিন্দ জিজ্ঞেস করেছে, ওটাকে ভাঙিয়ে দিয়েছে না। যে ধরেন একটা ছেলে আগুন যে জ্বালিয়েছে, আগুনটা নিভিয়েও চলে গিয়েছে, ঠিক আছে, কিন্তু ওটাতে একটু একটু আগুন লেগে 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 একটা গ্রাম ধ্বংস হয়ে গেছে। তারপর রাজা যখন তাকে নিয়ে জিজ্ঞেস করেছে তুমি কেন আগুন গ্রামের মধ্যে আগুন জ্বালালে, তখন বললো যে মহারাজ, এটা তো আমার জ্বালানো সেই আগুন নয়, আমি তো আমার আগুনটা নিভিয়ে আসছি। কিন্তু তার সম্পর্কটা হচ্ছে ওইরকম ভাবে, ও জ্বালানো আগুন ও জ্বালানি, ঠিক আছে, তো তারপরেও আগুনটার সম্পর্ক গ্রামটা ধ্বংস হয়ে গেছে। তো আমাদের উদাহরণটা লিখে উৎপন্ন হওয়ার সম্পর্কটা ডাইরেক্ট উদাহরণটা লিখে রাখো। উদাহরণটা তুমি ভালো করে বুঝো নাই, উদাহরণটা তুমি সেদিন বলবা যেদিন এটা তুমি পাক্কা বুঝে যাইবা। আমাদের আলোচনা তোমাকে অত্যন্ত ধন্যবাদ। তুমি এই উদাহরণটা যে এনেছো এবং এটা একদম ওমা এটা এত সুন্দর করে বুঝিয়েছেন যে তুমি তখন বুঝলে নিজে আশ্চর্য হয়ে যাবে। মানে এত অসাধারণ উদাহরণও দিতে পারেন নাগসেন মানতে, তখন তুমি সেদিন বুঝবা, যেদিন এটা সেদিন তুমি মানে বুঝবা আর কি। সত্যি এটা অসাধারণ উদাহরণ, আপনারা প্রত্যেকে লিখে রাখতে পারেন এই উদাহরণটা দিয়ে। এই বিষয়টা যখন এই বিষয়টা যখন শেষ করার পরে তখন বলেছে মহারাজ, আমাদের উৎপন্ন হওয়ার সম্পর্কটা যে, আবার এটার পিছনে আরো কিছু উদাহরণ দিয়েছে, যেমন এই যে আম গাছ, এই যে একটা এখন আম গাছ উৎপন্ন হয়েছে, ওই আম গাছ থেকে আরেকটা আম কি বাচ্চা দেয় ডাইরেক্ট? ওই আম গাছটা মরে ওইখানের মধ্যে আবার না, ওই আম গাছের যেটা বিচি, ওটাকে পুতানোর পর ওটার থেকে আরেকটা আম গাছ তৈরি উৎপন্ন হচ্ছে। আবার ওই আমের ফলটা ওই পূর্ব আমের তুলনায় মিষ্টি হতে পারে, তিতাও হতে পারে, টক হতে পারে, ইয়ে হতে পারে, এটা কোনো ইয়ে নেই, নির্দিষ্ট না। হ্যাঁ, তারপর মাটি উর্বরতার জন্য এটা ইয়ে রাখে, সম্পর্ক রাখে। তো ডাইরেক্ট কানেকশনটা ওরকম ভাবে তা আমাদেরও ঠিক, যারা আমরা মৃত্যুবরণ করি, আমাদেরও কানেকশনটা ডাইরেক্ট গিয়ে আত্মার উৎপন্ন, এরকম কোনো কনসেপ্ট নেই, কোনো কিছু নেই। তো আমাদের উৎপন্নটা হচ্ছে কর্মের, যেটা ওই কর্মবীজ, যেটা কর্ম সম্পর্কে এখন কথা উঠেছে, ওই আগুন জ্বালানোর পরে গ্রাম ধ্বংস হওয়া, যেটা ওই ওই আগুন জ্বালানো, ওই আগুনটা না, এটা ওই একটু 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 আগুন লেগে একটা গ্রাম পুরো চলে গেছে, ওই তো আগুন নিভে গেছে। তো আমরাও যখন আমাদের যখন প্রাণবায়ু নিভে যাবে, তো আমাদেরও সবকিছুই নিভে যাবে, উৎপন্ন হবে আমার ওই কর্মবীজ অনুসারে আমার আরেকটি মানে বিজ্ঞান, নতুন বিজ্ঞান, ওটা 31 লোকভূমি, যে কোনো লোকভূমির মধ্যে সেই বিজ্ঞান উৎপন্ন হতে পারে। তো আমাদের ওই কর্মটা অবশ্যই আবশ্যম্বিক, এটা ছাড়া কোনো কিছু অনুমান করা যায় না। আমরা এখন এই কথাগুলো এভাবে তর্ক না করলে আপনারা কোনোভাবেও বুঝতে পারবেন না। এই যে কর্মটা আসছে এখন, কর্মটা কি, এটার একদম গভীরে আমরা যাব, ঠিক আছে? এখানে যারা পূর্বে ক্লাস ভালো করে বুঝেছেন তারা এটা কর্মটা বুঝে গিয়েছেন, কর্মটা কি জিনিস। নয়নবাবু, ঠিক আছে, আপনি তো কর্ম সম্পর্কে খুব জানেন। এখানে বলেন এবার কর্মটা কিরকম বা কিভাবে এটা কাজ করে। কর্মটা হচ্ছে বলতে আমাদের সংস্কার আর কি, আমরা যে কাজ করি, কুশল বা অকুশল। আনন্দ বলো, আমাদের মধ্যে এরকম জন্ম হওয়ার জন্য কয়টা আছে কর্ম আমাদের কাছে, আমাদের একজনের কাছে? কর্ম বলতে কুশল এবং অকুশল দুইটা শুধু? কর্ম তো এই দুইটাই, শুধু দুইটা আছে, আর নাই? আরো অন্য সিস্টেমিক আরো কিছু আছে কিনা সেটা হয়তো শিখতে হবে আমার, কিন্তু আমি তো এই দুটো সম্পর্কে এগুলো আমাকে ইয়া করতে হবে, মানে তুমি খুলে মেলে একদম ইয়া করে ফেলতে হবে, তাহলে আমি বুঝবো যে কোন জায়গাতে সমস্যা আছে, কোন জায়গাতে ঘাটতি আছে, ওই জায়গা থেকে আমি শুরু করতে পারবো। এখানে ক্লাসটা খুব মজাদার হয়েছে আজকে, তুমি জয়েন করার কারণে সবাই শিখতে পারবে এগুলো। এগুলো সব সময় সবভাবে এগুলো আলোচনা হয় না, এটা নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারতেছেন। হ্যাঁ, তো এই আলোচনাগুলো খুব গভীর থেকে সুগভীর হবে।
কর্ম হচ্ছে যে আমাদের নয়নবাবু এবং এনিবাবু এরা খুব ভালো করে জানে। আমি প্রথমে নয়নবাবু থেকে শুনতে চাচ্ছি কর্ম সম্পর্কে আপনি যদ্দূর আপনার আইডিয়াতে আছে দূর আপনি ইয়ে করেন একটু বলেন। মানে আমাদের কর্ম আমরা তো 3 প্রকার জানি। একটা হচ্ছে কুশল, অকুশল, আর একটা হচ্ছে অবিকৃত। আমি এটা ওটাতে কুশলও যাচ্ছি নয়, না। আপনি অকুশলও নয়। কি বলছেন যে আমাদের জন্মের কারণ এখানে প্রাকৃতিক চারিধাতু থাকলেও এখানে আরেকটা বিষয়ের সংযোগ লাগবে। কি, কি সংযোগ লাগবে এ নিয়ে একদম সবিস্তারে বলো। জন্ম হতে একটা জন্ম প্রক্রিয়া, একটা প্রাণ বা একটা যেকোনো প্রাণের সৃষ্টি হতে কি, কি প্রয়োজন হয়? ওই যে আমার 89 প্রকার চিত্ত, 52 প্রকার চৈতসিক, 28 প্রকার রূপ, নির্বাণ, প্রজ্ঞপ্তি ও নির্বাণ, এগুলা সবগুলাই লাগবে জন্ম হতে। প্রথম সেখান হচ্ছে যে থেকেই ওই 19 প্রকার প্রথম হচ্ছে বলে। যে আহ 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের মধ্যে যেকোনো একটা বিজ্ঞান এক। হ্যাঁ, তারপরে ওই বিজ্ঞানের সঙ্গে কর্মজ রূপ, ওই বিজ্ঞানের সঙ্গে কর্মজ রূপ, ওই বিজ্ঞানের সঙ্গে কর্মজ রূপ। কর্মজ রূপের কথা মনে আছে? কর্মজ রূপ। হ্যাঁ, রূপ তো রূপই, এগুলো পৃথিবীতে সবগুলো হ্যাঁ, রূপই। কিন্তু আমার কর্মীয় কারণে আমার ওই বিজ্ঞান এর সংযোগে সহযোগে ওই বিজ্ঞানের শক্তিতে ওই বিজ্ঞান একটা রূপ সে নিজে তৈরি করে নেবে, নিজে বানিয়ে ফেলবে, নিজে উৎপন্ন করবে, এরকম একটা যেটাকে কর্মরূপ কর্মজ রূপ বলি আমরা। কর্মজ রূপ পড়েছি না আমরা? হ্যাঁ, হ্যাঁ, বানতে। চিত্ত। কর্মজ রূপ পড়েছি। এই কর্মজ রূপ এখন বর্তমান যে প্রক্রিয়াতে সৃষ্টি হচ্ছে সেটাও আমরা পড়েছি না? এবং এই কর্মজ রূপ হঠাৎ হুম, করে উপপাতিকভাবেও হয়ে যেতে পারে, সেটাও আমরা এতক্ষণ আলোচনাতে অবগত হয়েছি। হঠাৎ করে নাক, চোখ, কান, গলা সবকিছু হয়ে গেল। হঠাৎ করে সবকিছু এসে গেল আমার। কর্মজভাবে হয়ে গেল না? হঠাৎ করে শ্বেতজভাবেও এটা কাঁচরার রিঅ্যাকশনে আমরা দেখি যে কালকে ছিল না, কিছু একটা বড় কিছু এখানে আমি হাজার ইয়ে করে রাখলাম, সযত্ন করে রাখলাম। দেখতেছি যে ফুলের টবের নিচে কিছু একটা। এবং এটা শারীরিকভাবেও অনেক লম্বাইও আছে। এটা হওয়ার কোনো পরিবেশ পরিস্থিতি কিছু ছিল না। কিন্তু সকালবেলা দেখতেছি যে এখানে স্যাঁতসেঁতে জায়গায় কিছু একটা আছে এখানে। এরকম দেখি না আমরা? আজকে পরিষ্কার দিয়ে আসছি, কালকে দেখতেছি কিছু একটা আছে এখানে। এটা কিভাবে হলো যে ওই যে পরিবেশ পরিস্থিতি এবং কর্ম বা ওই 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের মধ্যে একটা বিজ্ঞান সহ এই কর্মজ রূপের যখন সংযোগ ঘটে একটা দেহের সৃষ্টি হয়, নাম রূপের সৃষ্টি হয়। নয়নবাবু হ্যাঁ, মনে আছে এই কথাটা, দূর আলোচনাটা? হ্যাঁ, বানতে। হ্যাঁ, হ্যাঁ। ইচ্ছে করলেও এখানে কোনো এই পরিবেশটাই ইচ্ছে করলে কোনো প্রাণের সঞ্চার করে দিতে পারে না। 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের মধ্যে যেকোনো একটা বিজ্ঞান এসে এখানে যুক্ত হতে হয়। আনন্দ এখন 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান বুঝবা না। এটা আমরা ধারাবাহিকভাবে আসলে তখন এগুলো এই আলোচনার সাথে এখন একটু করে আসছে যে সেজন্য এটা ধারাবাহিকভাবে পুরো নিতে হবে, তখন বুঝবা। এই ভাবে সহ এটা ক্রমিক বর্ধিত হওয়ার জন্য আবার কি লেগেছে? 4 প্রকার আহার, কর্মজরূপ, আহারজরূপ, আরেকটা কি আছে? চিত্তজ প্রতিনিবাদ্য রূপ, ইয়াটা বর্ণ রসওজ, হ্যাঁ, ওগুলোও তো প্রয়োজন আছে না? এগুলোও প্রয়োজন আছে। সবকিছুর প্রয়োজনে আস্তে, 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 আস্তে ক্রমান্বয়ে এই দেহটা বর্ধিত হচ্ছে। পেট থেকেই আস্তে করে বড় হয় হুম, এবং পরবর্তীতে এটা আমাদের বর্তমান প্রক্রিয়া, বর্তমান সিস্টেম। আর এই বর্তমান সিস্টেমের মধ্যেই বুদ্ধ ভগবান জন্মগ্রহণ করেছেন এবং উপপাতিকভাবে বুদ্ধগণ, যখন মানুষ উপপাতিকভাবে থাকে তখন বুদ্ধগণ জন্মগ্রহণ করেন না। এই কথাগুলো আলোচনার মধ্যেও আসে না। কিন্তু সেই অতীতের কিছু বিষয় বুদ্ধ টেনে ধরেন প্রত্যেককে বোঝানোর জন্য এবং পরবর্তীকালেরও কিছু বিষয় বুদ্ধ টেনে ধরেন বোঝানোর জন্য। আমাদের মূল টার্গেট, মূল বিষয় হচ্ছে যে চতুরার্য সত্য বোঝানো। ওটা বোঝাতে গিয়েই আমাদের সমস্ত কিছু আলোচনা চলতে থাকে। আচ্ছা, আমরা তাহলে এটা নিয়ে তো অনেক কিছু বুঝলাম আমরা, না? বান্তে হ্যাঁ, 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানটা ওই যে 89 প্রকার চিত্ত, 52 প্রকার চৈতসিক, ওগুলার দ্বারা সৃষ্ট না?
আমি যে 19 প্রকার যে প্রতিসন্ধি বিজ্ঞানটা, ওগুলোর দ্বারা হ্যাঁ এটাই তো। অবিদ্যা সাথে সাথে এগুলোর প্রাণ কেন্দ্র। বিজ্ঞান তো উৎপন্ন অবিদ্যা হয় না, থেকে ওই কি চিত্তের সৃষ্টি দ্বারা হয়েছে? আমি ওই কর্ম সৃষ্টি করেছি। ওই হ্যাঁ। চিত্তগুলোর দ্বারা আমি যে কর্মটা সৃষ্টি করেছি, সেই কর্মটা আমাকে এই 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের মধ্যে যে কোনো একটা বিজ্ঞান জন্ম হ্যাঁ। হওয়ার জন্য সাহায্য করে। সাহায্য করে। আর এই প্রতিসন্ধি বিজ্ঞান 19 প্রকারের মধ্যে যে কোনো একটা বিজ্ঞান, যে কোনো একটা বিজ্ঞান হ্যাঁ, আমাকে এই হোক অকুশল হোক, জন্ম লাভের জন্য আমাকে করবে, সাহায্য করবে। এবং এই বিজ্ঞান থাকলেও যে হবে তা কিন্তু না, বিজ্ঞানের সঙ্গে ওই কর্মজরূপ উৎপন্ন হওয়ার মতো পরিবেশটাও লাগবে। কর্মজ রূপ উৎপন্ন হওয়ার পরিবেশ, যেমন আমার যেখানে এখন প্রাণের অস্তিত্ব নাই, ওই যে কোনো একটা গ্রহ যেখানে এখন প্রাণ নাই, এরকম গ্রহের মধ্যে যদি বলে যে কি ওখানেই উৎপন্ন হতে হবে, কিন্তু এই কর্মজ রূপ উৎপন্ন হওয়ার মতো পরিবেশ সেখানে নাই, তাহলে সেখানে কিন্তু এই বিজ্ঞান সেখানে অস্তিত্ব গ্রহণ করতে পারবে না। বুঝা গেছে? তাইলে ওটাই তো বলতেছি আপনাদের এই বানতে, বিজ্ঞানটা এখন আসলো কোত্থেকে? যে বিজ্ঞানটা আসলো কোত্থেকে? এটা একটা প্রশ্ন এসে গেছে না এখন? বিজ্ঞানটা আসছে কিভাবে? ওই অবিদ্যা। আবিদ্যা পাচয়া অবিদ্যা থেকে। সাংকারা পাচয়া ব্যয়না, ব্যয়না পাচয়া নামারূপা। ব্যয়না বলতে ওই যে সব বিজ্ঞানগুলো আর কি, সব বিজ্ঞান থেকে আমরা যে বিজ্ঞানের কথা আলোচনা করব 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান। এভাবে অতীতের পঞ্চহেতু, বর্তমানের পঞ্চফল এবং বর্তমানের পঞ্চহেতু, ভাবিকালের পঞ্চফল, এভাবে সার্কেলিং, এটাকেই বলা হয় সংসার চক্র। আর পড়ার টাইম আছে আজকে? আমরা বানতে এই জগতের মধ্যে আমরা অসংখ্য প্রাণী কিন্তু বসবাস করি। তো আমরা যারা মানুষ, শুধু আমরা মানুষ নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করার শক্তি আছে আর কি। তাহলে দেখেন অসংখ্য প্রাণী কিন্তু, পাখির মধ্যে অসংখ্য পাখি, তারপর আপনার এই যে প্রাণীকুলের মধ্যে মানে কত প্রাণী আছে। আপনার ওই যে বললেন আপনি পরিবেশ, মানে প্রতিসন্ধি বিজ্ঞান এবং কর্মজরূপ, আপনার কর্মবিদ আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? হোল্ড হয়ে গেছে আপনার। এখানে তার মধ্যে সৃষ্টিকর্তা কোনো কিছুই নেই। আল্লাহ বলে, নবী বলে, তারপরে আর কি কি হোল্ড হয়ে গেছে। কোনো কিছুই নেই। আচ্ছা, মানে এটা আমরা আর একটু ক্লিয়ার হব কখন জানেন? যখন আমরা চিত্রগুলো পড়বো, তারপর সাথে একটু ওই প্রত্যয়সংগ্রহ পড়বো, তারপর রূপ বিভাগ পড়বো, কিন্তু এই জিনিসগুলো আমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। এখন কিন্তু এগুলা সবাই বুঝতে পারবে না, আমরাও অনেক সময় দেখবেন যে আমরাও গুলাই ফেলছি। না, এখন এগুলো তো আমি প্রথমবার আলোচনা করিও নাই। প্রথমবার যখন ব্রহ্মজাল সূত্র আলোচনা করছি, এই আলোচনাগুলো তখন আসেও নাই, করিও নাই। কেন করি নাই? এগুলো বললেও বুঝবেন না, কিচ্ছু না। এখন এগুলো আপনারা একবার পড়েছেন, এটা যখন দ্বিতীয়বার আসতেছে, এখন আমি সেটার সঙ্গে ওটার সঙ্গে মিক্স করার চেষ্টা করতেছি, এবং আপনারা মোটামুটি বুঝতেছেনও। নাহলে কর্মজবাবে কিভাবে বলে ফেললেন? কর্মেরও ব্যাপার আছে এখানে। চাইলেও চারিধাতু কোনো প্রাণ সঞ্চার করতে পারে না, চারিধাতুর কারণে কোনো প্রাণ সঞ্চার করতে পারে না, কিন্তু বিজ্ঞানের এটা অদেখা। বিজ্ঞান শুধু দেখে যে এখানে অটোমেটিক ভাবে প্রাণ কতগুলো হয়ে গেছে। আমাদের লালাগুলোকে টেস্ট করে দেখবেন, এর মধ্যে লালা, যে কোনো লালা বা চোখের পানি অথবা নাকের থেকে পানিগুলো বের হয়, এগুলো অথবা এরকম করে টেনে এগুলো ল্যাবের মধ্যে টেস্ট করান, হাতের এগুলো টেনে ল্যাবের মধ্যে টেস্ট করান, এখানে দেখবেন প্রাণী আছে। এবং অথবা জিহ্বার লালাগুলো আপনি টেস্ট করেন, এখানে প্রাণী আছে। সব সময় এটা বলে ওই সময় নাই, ওই সময় নাই, এরকম না। সব সময়তেই আমাদের গালের মধ্যে এই অসংখ্য প্রাণীর বিচরণ। এবং নিঃশ্বাস যে টানতেছি সেখানেও আমরা অজস্র প্রাণী বের করতেছি এবং ঢুকাচ্ছি, আমরা জানি না যেগুলো। আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা রোগের, বিভিন্ন রোগের জীবাণু অবস্থান করে। রক্তের মধ্যে এই যে রক্ত টেস্ট করে, কি টেস্ট করে যে এখানে এই রক্তের মধ্যে অসংখ্য প্রাণের অস্তিত্ব, এগুলো। তো যাই হোক, এটা আপনারা পুরো বইটা শেষ করলে এটা জানতে পারবেন। আজকে আমরা 2 দিন যাবত এই বিষয়কে একটু সহজ করার জন্যই
এগুলো আলোচনা করতেছি। অমিতা বড়ুয়া বুঝতে পেরেছেন না? আমরা কিছু কিছু বুঝছি আর কি, মোটামুটি যেটা প্রাণ সঞ্চার এটা বুঝছি পান্তা। ও কিভাবে তারপরে প্রাণে আনন্দ, তুমি চাইলে আমাদের ওই পূর্বান্ত কল্পিক বিষয়টা একটু পরে আমাদেরকে এবার শোনাও। আমি এটা কিছুটা ইয়ে করি বলে আমরা শেষ করে দেব 10 মিনিটের মধ্যে। পূর্বান্ত কল্পিকের প্যারাটা এটা কোথায় আছে বান্তে? বান্তে কই? অষ্টাদশ কারণ হচ্ছে 18 প্রকার কারণ। আমরা নিচে ক্রমান্বয়ে এগুলো জানতেছি। আমরা যেমন এই শাশ্বতবাদ, আমি যে প্রথম যেটা বলার সময় আচ্ছা আচ্ছা যে আচ্ছা। গল্পটা বলছিলাম, ও তিনি যখন নিচে মূর্তলোকে এসে ধ্যান করেন, আবার যখন ওনার পরিচিত পূর্বনিবাস স্মৃতি জ্ঞান যখন উৎপন্ন হয়,
তিনি তখন ওই ব্রহ্মাকে দেখতে পান, মা উনি তো এখনো বেঁচে আছে, উনি তো যেমনি দেখছে এমনি আছে, আর তো কোনো কিছু পরিবর্তন নাই, কিন্তু আমার সাথে সাথে অনেকজন আরো উৎপন্ন হয়েছিল, সবাই মৃত্যুবরণ করেছে। ওহো, তারা সবাই অশাশ্বত, উনি শাশ্বত, উনি স্থায়ী, উনি নিত্য, এরকম ধারণা উনি প্রাপ্ত হন। কারণ উনি ওই মনুষ্যলোকে ওই অবস্থাতে আগেও ধারণা ছিল, এখনো আবার সেম ভাবে ওনাকে দেখার কারণে ওনার মনে এই ধারণা জন্মে গেছে। এই জন্মে হ্যাঁ, যাওয়া ধারণাটা তিনি নিজের মধ্যেও রেখেছেন এবং অপর সকলকেও দিয়েছেন। এখানে কেউ আছে শাশ্বত, কেউ আছে অশাশ্বত। এই দৃষ্টিকোণ থেকে একটা আছে, আবার আরেক দৃষ্টিকোণ থেকে আছে আসলে এই প্রাণ যে একবার সৃষ্টি করেছেন উনি, এটা এখন শাশ্বত। এটা বারবার এই দেহের চেঞ্জ হবে, প্রাণ চেঞ্জ হবে না। বা আমাদের এই যে জীবনী শক্তির প্রক্রিয়া, ওটা অমর থেকে যাবে, ওটা বারবার থেকে যায়। এটা এখান থেকে এখানে, এই দেহ থেকে ওই দেহ, এই দেহ থেকে ওই দেহ, এই জায়গা থেকে ওই জায়গা, ওই জায়গা থেকে এই জায়গা, এগুলো পরিবর্তন হচ্ছে, দেহের পরিবর্তন হচ্ছে, কিন্তু এই প্রাণের পরিবর্তন হচ্ছে না। প্রাণ শাশ্বত, দেহ অশাশ্বত। আবার মিথ্যা দৃষ্টি সম্পন্ন একটু জায়গায়, হ্যাঁ। ওই ব্রহ্মাকে যার কাছ থেকে তিনি এসেছেন, ওনাকে বলছে যে উনি দৈহিক ভাবেও শাশ্বত, প্রাণিক ভাবেও তিনি শাশ্বত। এটা বুঝা গেছে? আমি বুঝাইতে পারছি কি? আমি গল্পটা বলতে চাইছিলাম যে ওই কারণে গল্পটা পুরোপুরি ফুটে আসেনি অবশ্য। এ নিয়ে আমি বুঝাইতে পারছি কিনা নয়ন বাবু? শাশ্বত জিনিসটা বুঝতে পেরেছেন? এটা কালকে আপনি যেটা বলছেন যে ব্রহ্মা মহাব্রহ্মার যে ইয়েটা, তখনই এই শাশ্বত বোধটা কিন্তু ওখানে ফিরে আসছে, আমার ফুটে উঠছে আর কি। এবার আমরা শাশ্বতবাদটা যদি এখন পড়ি তাহলে আরেকটু ক্লিয়ার হবে, তবে আজকে তো সময় শেষ হয়ে গেছে। আমি একটু জাস্ট ধারণা দিলাম শাশ্বত কি অশাশ্বত কি, এগুলো ধারণা দিলাম। এগুলো শুধু এখানে কয়েকটি কারণ, এই 8টি কারণ দেখানো হয়েছে, কিন্তু এই 8 কারণের মধ্যে বহু কারণের সন্নিবেশন আছে। এগুলো আপনারা আরো ক্রমান্বয়ে বুঝবেন যখন পাঠ্যান জ্ঞান বা এই কার্যকারণ নীতি জ্ঞান যখন আপনাদের কিছু কিছু বোধগম্যতা হবে, তখন পুরো বিষয়টা আপনারা আরো ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবেন। আজকে তাহলে আমরা এখানে শেষ করি নাকি? হ্যাঁ বানতে। আর এগুলো এমনি বেশি লোড বিষয়, তো একদিনে বেশি বললে অসুবিধা। আবার আজকের বিষয় কালকে মনে না রাখলে সেটাও সমস্যা আছে। আজকের বিষয় কালকে মনে না রাখলে সেটাও সমস্যা, আবার একদিনে বেশি লোড নিতে গেলে সেটাও সমস্যা। এটা কোনোটাই ইয়ে করে হবে না, অনেক কঠিন। আমরা যদিও বা খুব আনন্দের ছলে এটা আবৃত্তি করতেছি, পড়তেছি, বুঝছেন? এটা সচরাচর কেউ দেশনাও করতে চায় না, বলতেও চায় না, বা শুনতেও চায় না। শুনলেও মানুষ বিব্রত হয়ে যায়, বিরক্ত হয়ে যায়। দীর্ঘ লম্বা সূত্র তো বটেই, লম্বা থেকেও বেশি হচ্ছে যে ব্যতিক্রম ইয়েগুলো, মানে বুঝতে কষ্ট আর কি। যাই হোক, আপনারা ধৈর্য ধরে শুনতেছেন, পড়তেছেন, এটার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহা গুণধর শক্তি সম্পন্ন ব্রহ্মজাল সূত্র আলোচনা করছিলাম। এতে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা দান করছেন, প্রক্ষান্তরে ধর্মদান এরই এটা সামিল, ধর্মদান করে চলেছেন, তাই আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং যারা আমাকে প্রতিনিয়ত চারি প্রত্যয়াদি দান করেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। পরিশেষে এটাই আমরা প্রার্থনা করবো এই পুণ্যের কাছে, নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। বন্দামি ভান্তে ভারতেন কটাং শব্দং অপরাধং সমাতো ভান্তে দ্বিতীয়ম্পি ভাষাং বন্দামি ভান্তে ভারতেন কটাং শব্দং অপরাধং সমাতো তৃতীয়ম্পি প্রকাশাং বন্দামি ভান্তে ভারতেন কটাং শব্দং অপরাধং ক্ষমাতু এবন্তে সঙ্গ। সাধু অভিবাদন বড্ডপচৈনু চন্দ্রদ্দন্তি আয়ু আরোগ্য সম্পত্তি
সাগ্গ সম্পত্তিমেব চ অথো নিব্বানা সম্পত্তিমেনাতে সমিজ্জতু তে। সাধু সাধু সাধু